তো ভাই রেডমি নোট সিরিজ মানে একটা আলাদাই ক্রেজ থাকে সবার মনে যে এই ফোনগুলোতে আমরা বেশ অল্প বাজেটের মধ্যে ভালো ডিসপ্লে পাই, ভালো পারফরমেন্স পাই, ফোনটা দেখতেও কিন্তু বেশ সুন্দর করা হয়। তো সেই রেডমি নোট সিরিজ লঞ্চ হওয়া এক টাইমে যখন নোট সিরিজের ফোনগুলো লঞ্চ হতো সবাই আশা করে বসে থাকতো যে এই ফোনে আমরা কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, ফোনটা নিতে হবে, কিনতে হবে, এরকম একটা ক্রেজ থাকতো সবার মনে। সেটা দিনের পর দিন অনেকটাই কমে গেছে, তবু এখনও কিন্তু রেডমি নোট সিরিজের প্রতি সবারই একটা আলাদা টান আছে। তো সেই রেডমিরই নোট সিরিজের রেডমি নোট 13 5G মোবাইলে আমরা কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, মোবাইলটার দাম কত, মোবাইলটা ভ্যালু ফর মানি ফোন হচ্ছে কি না, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ভাই, কি করছো, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো এই মোবাইলটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে, অল ওভার লুকসের দিক থেকে দেখতে গেলে কিন্তু ফোনটা বেশ সুন্দরই করা হয়েছে। ডিসপ্লেটাও বেশ ভালোই পাচ্ছি আমরা এই মোবাইলে, মানে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পাঞ্চ হোল ডিসপ্লে। এই ফোনে আমরা যে ডিসপ্লে পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্জ এবং এতে আমরা 240 হার্জ টাচ স্যাম্পলিং রেট পাচ্ছি এবং এর পিক ব্রাইটনেস থাকছে 1000 নিটস। তো এই ফোনের ডিসপ্লের কথা বলতে গেলে আমরা এই ফোনে মোটামুটি বেশ ভালো কোয়ালিটির ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। কিন্তু ব্রাইটনেসটা আমার পার্সোনালি একটু কম মনে হলো, কারণ কড়া রোদে যখন তোমরা ফোনটাকে ব্যবহার করবে ভিজিবিলিটিতে একটু সমস্যা হবে। আর যদি গ্লাস প্রোটেকশনের দিকে আসি তাহলে এই ফোনে কিন্তু আমরা বেশ ভালো গ্লাস প্রোটেকশন পাচ্ছি, মানে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। তার ফলে কিন্তু মানে স্ক্রিনটা যথেষ্টই শক্তপোক্ত থাকছে, এটা পার্সোনালি আমার ভালো লাগলো, এটা আপগ্রেডই মনে হলো, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা গরিলা গ্লাস 3 প্রোটেকশন দেখে থাকি। তো সেই হিসাবে কিন্তু গ্লাস প্রোটেকশনটা আমার আপগ্রেডেডই মনে হলো, কিন্তু ব্রাইটনেসটা আগের ভার্সনগুলোর থেকে কিন্তু অনেকটাই কম মনে হলো। আর স্ক্রিন রিফ্রেশ রেটটা ঠিকঠাকই আছে, মানে গেম খেলার সময় বেশ ভালো গেমিং এক্সপিরিয়েন্স হবে। তোমরা যখন ফোনটা ইউজ করবে ইউজার এক্সপিরিয়েন্সও ভালো হবে, মানে স্ক্রিন রিফ্রেশ রেটটা কিন্তু যথেষ্টই ভালোই পাচ্ছি আমরা এই ফোনে। এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি IP54 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন। মোবাইলটা দেখতে গেলে লুকসের দিক থেকে কিন্তু ফোনটা খুব সুন্দর করা হয়েছে। তোমাদের কেমন লাগছে ফোনটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এই মোবাইলের ওজন হচ্ছে 173.5 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 7.6 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম MIUI 14 ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ব্যাটারির দিকে, জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh জাম্বো ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে যে চার্জিং কানেক্টর থাকছে সেটা USB Type-C এবং এর পাশাপাশি আমরা এই ফোনে 3.5mm হেডফোন পোর্ট পেয়ে যাচ্ছি এবং এই ফোনের বক্সে আমরা 33 ওয়াট চার্জার ফ্রি পাচ্ছি। এখানে চার্জিং স্পিডটা আমার ঠিকঠাকই মনে হলো, কিন্তু একটু ফাস্ট চার্জিং হলে, এর থেকে বেশি হলে, মানে 67 ওয়াট যদি চার্জিং স্পিড থাকতো তাহলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা, কারণ ফোনটা যে বাজেটে লঞ্চ করেছে সেই বাজেটের মধ্যে আমরা বেশ অনেক ফোনেই কিন্তু 67 ওয়াট ফাস্ট চার্জার পাই। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এটা চার্জিং স্পিডটা একটু বেশি হলে আরও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। আর সাউন্ড কোয়ালিটির দিকে যদি আসি, মোটামুটি এতে আমরা অ্যাভারেজ লেভেলের সাউন্ড পাচ্ছি, এটাই বলবো। মানে বিশাল আহামরি সাউন্ড থাকছে একদমই না, মোটামুটি অ্যাভারেজ লেভেলের সাউন্ড পাচ্ছি আমরা এই ফোনে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনে ক্যামেরার দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রিয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 108 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.75। এরপরে আমরা একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স পাচ্ছি, তারপর থাকছে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তো এই ফোনের ক্যামেরার কথা বলতে গেলে এর রিয়ার ক্যামেরাটা আমরা মোটামুটি ঠিকঠাকই পাচ্ছি, সেলফি ক্যামেরাটা আরেকটু বেশি ভালো হতে পারতো। মানে ফ্রন্ট ক্যামেরাটা ঠিকঠাক আছে, আমি বলবো না যে খুব খারাপ দিয়েছে, কিন্তু বেশ ভালোই দিয়েছে। কিন্তু যতটা এক্সপেকটেশন ছিল আমার তার থেকে আমরা এতে ফ্রন্ট ক্যামেরাটা একটু খারাপ পাচ্ছি, এটাই বলা যেতে পারে। এবং রিয়ার ক্যামেরাটা ঠিকঠাকই আছে, ডে লাইটে খুব ভালো পারফরমেন্স পাবে তোমরা, অল ওভার সব দিক থেকেই ঠিকঠাকই আছে। কিন্তু যদি কোনো স্টেবিলাইজেশন থাকতো এক্সট্রা
বা সেন্সারটা একটু ভালো দিত তাহলে কিন্তু বেশি গ্রহণযোগ্য হতো এত মোবাইলটা। আর আমার এখানে একটা জিনিস খারাপ লাগলো যে এই ফোনে আমরা ফুল এইচডি 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবো রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে। এখানে মিনিমাম ফুল এইচডি 60 FPS বা 4K 30 FPS এ যদি ভিডিও রেকর্ডিংয়ের ফেসিলিটি থাকতো তাহলে বেশি গ্রহণযোগ্য হতো এত মোবাইলটা। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, ওয়াইফাই ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.3, ডুয়েল 4G ভোল্টি এবং IR ব্লাস্টারের সাপোর্টও আমরা পাচ্ছি এই মোবাইলে। মানে কানেক্টিভিটির প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই আমরা এই মোবাইলে পেয়ে যাচ্ছি। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসর কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর। এটা একটা 6nm অক্টাকোর প্রসেসর যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz এবং এতে আমরা মালি G57 MC2 GPU পাচ্ছি। তো এই মোবাইলে পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি এই ফোনে আমরা বেশ ভালো গেম খেলতে পারবো, মাল্টিটাস্কিং করতে পারবো। অল ওভার এই ফোনের পারফরমেন্স আমরা ঠিকঠাকই পাবো। একদম হাই এন্ডের কোনো কাজ করতে গেলে, হাই গ্রাফিক্সের কোনো কাজ করতে গেলে তখন একটু সমস্যা হতে পারে। বাকি অল ওভার এই মোবাইলে পারফরমেন্স আমরা ঠিকঠাকই পাবো। এবং বাজেটের দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমার আশা ছিল যে একটু পাওয়ারফুল চিপসেট যদি থাকতো তাহলে আরও বেশি গ্রহণযোগ্য হতো মোবাইলটা, বা দামটা যদি ফোনের একটু কম হতো তাহলেও বেশি গ্রহণযোগ্য হতে পারতো মোবাইলটা। অবশ্য বেশিক্ষণ এই মোবাইলে তোমরা যখন গেম খেলবে মোবাইলটা বেশি গরম হয়ে গেলে সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা ডুয়েল গ্রাফাইট শিট পেয়ে যাচ্ছি, যার ফলে ফোনের টেম্পারেচারটা কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। মোবাইলটা আপাতত 3টে স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পেয়ে যাচ্ছি 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR4X এবং এতে আমরা UFS 2.2 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। এছাড়া আমরা এই মোবাইলে ডেডিকেটেড সিম কার্ড স্লট পাচ্ছি, মানে একসঙ্গে দুটো সিম আর একটা মেমোরি কার্ড ইজিলি সেট করা যাবে এই ফোনে। এবার আমরা সব কিছুতে জেনে নিলাম মোবাইলটার ব্যাপারে, জেনে নিই ফোনটার দাম কত। তো এই ফোনের যে বেস ভেরিয়েন্ট আছে 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজের ভেরিয়েন্ট, তার ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 18,292 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 19,500 থেকে 20,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 19,570 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 22 থেকে 23,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। এবং এই ফোনের 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে 21,400 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 23 থেকে 24,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো এই মোবাইলটার ব্যাপারে আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি, মোবাইলটা বেশ সুন্দর করা হয়েছে। অল ওভার সব কিছু ফিচার স্পেসিফিকেশন আমরা ঠিকঠাকই পাচ্ছি, কিন্তু ফোনটার দাম যদি একটু 1-2 হাজার টাকা কম হতো তাহলে অনেক বেশি গ্রহণযোগ্য হতে পারতো, অনেক বেশি ভ্যালু ফর মানি ফোন হতে পারতো এটা আমাদের জন্য। তোমাদের কি ধারণা এই ব্যাপারে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।